আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার, আমি তাসফিন আশরাফ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। শেষ পর্যন্ত জাতীয় সংসদ থেকে বের হয়ে গেলেন সোহেল তাজ, পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার। বিদেশি কোনো সংস্থার র্যাব দিয়ে নির্দেশনা দিতে পারে না বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। HRWর বক্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। পদ্মা সেতু নিয়ে জাতীয় ঐক্য করতে সংলাপের দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকেই বললেন সুরঞ্জিত। আওয়ামী লীগ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দাবি। হিমায়িত মাছ রপ্তানিতে অসাধুতা থেকে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ। এবং কুয়েতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া একরকম বন্ধ, নানা হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। মানুষের চিন্তাকে কথায় রূপান্তরের চেষ্টার খবর। এবারে বিস্তারিত। অবশেষে সংসদ সদস্য পদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করলেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। সোহেল তাজ নিজের স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিলে তা বৈধ বলে গ্রহণ করেন স্পিকার। নাফিজ ইফতেখারের রিপোর্ট। 23 এপ্রিল ব্যক্তিগত সহকারীর মাধ্যমে জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গাজীপুর 4 আসনের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সশরীরে হাজির না হওয়ায় তা গৃহীত হয়নি। তবে এবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন নিজে হাজির হয়ে। কার্যপ্রণালী মেনে পদত্যাগপত্র দেওয়ায় তা গ্রহণ করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। 2008 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। 2009 সালের 6 জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। সে সময় রাষ্ট্রপতি তা গ্রহণ করেননি, জানায় সরকার। পদত্যাগপত্র জমা দেওয়ার 3 বছর পরও সোহেল তাজের ব্যাংক অ্যাকাউন্টে বেতন ভাতা জমা হওয়ায় 17 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে আপত্তি জানিয়ে একটি চিঠি দেন তিনি। অনুরোধ করেন বেতন ভাতার অর্থ ফেরত নেওয়ার। এরপর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পাঠানো সংসদ সদস্য পদে পদত্যাগপত্র গৃহীত না হলে সশরীরে পদত্যাগপত্র জমা দিলেন তিনি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, র্যাব থাকবে কি থাকবে না তা নিয়ে কোনো বিদেশি সংস্থা নির্দেশনা দিতে পারে না। নারায়ণগঞ্জ মানবাধিকার আইনজীবী পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। নারায়ণগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্য তোলে ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে মানবাধিকার ও নাগরিক সমাজে করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নেওয়ার আগে কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল। সেখানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সুতরাং তাদেরও জানা উচিত কতদূর পর্যন্ত তারা যেতে পারেন, কি সুপারিশ তারা করতে পারেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উৎকণ্ঠা থাকতে পারে, কিন্তু সেই উৎকণ্ঠা তারা ব্যক্ত করতে পারেন। কিন্তু তারা একটি বাহিনী থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটি রাষ্ট্রকে কিন্তু তারা ওভাবে তারা বলতে পারেন না, এবং আমার মনে এখানে তারা বোধহয় মাত্রা অতিক্রম করে ফেলেছেন। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে এসে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, র্যাব যে কিছু ভালো কাজ করেনি তা নয়, তবে তাদের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। আমরা যে পরামর্শটা বাংলাদেশ থেকে দিয়ে আসছি, আইন সালিশ কেন্দ্রের পক্ষ থেকে দিয়ে আসছি, সেটা হলো যে র্যাবের যে TOR আছে, টার্মস অফ রেফারেন্স, যেই কাজের জন্য র্যাবকে নিয়োজিত করা হয়েছিল সেটার সঙ্গে পুরাপুরি সামঞ্জস্য রেখে র্যাবকে কাজ করতে দেওয়া উচিত। নারায়ণগঞ্জ মানবাধিকার আইনজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিডিআর বিদ্রোহের বিষয়েও হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্য বাতিল করে দেন। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পদ্মা সেতু নির্মাণে জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংলাপের দায়িত্ব নিতে হবে। তিনি বলেছেন, আওয়ামী লীগ এ ধরনের জাতীয় সংলাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 9 জুলাই জাতীয় সংসদে চলতি অধিবেশনে সমাপনী বক্তব্যে পদ্মা সেতু বিতর্কের অবসান ঘটাবেন। সোমা ইসলামের রিপোর্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। প্রধান অতিথি দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের চুক্তি বাতিল এখনও রাজনীতির অঙ্গনে সবচেয়ে বিতর্কিত ইস্যু। সরকার বিশ্বব্যাংকের ওই সিদ্ধান্তকে দেশের জন্য খুবই অসম্মানের মনে করলেও বিরোধীরা বলছেন উল্টো কথা।
প্রসঙ্গক্রমেই আলোচনায় উঠে আসে পদ্মা সেতুর বিষয়টি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য সুরঞ্জিত সেনগুপ্তর। আর এজন্যই জাতীয় সংলাপ আয়োজনের দায়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নেওয়ার আহ্বান তার। এই উদ্যোগ বঙ্গবন্ধুর কন্যাকেই নিতে হবে, এই সরকার প্রধানকেই নিতে হবে, তাকেই আহ্বান জানাতে হবে জাতীয় ঐক্য গড়ে তোলার, তাকেই বলতে হবে এটি জাতীয় সংলাপ। ওই সমস্ত রাজনৈতিক দল যারা রাষ্ট্রীয় 4 মূলনীতিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বুঝিয়ে দেব বাঙালির জন্য কিছুই দুঃসাধ্য নয়, অসাধ্য কাজকে আমরা স্বাধীনতা দিচ্ছি, এটাও আমরা করব। বিশেষ কোনো ব্যক্তির উদ্দেশ্য হাসিলের জন্য কোনো আন্তর্জাতিক চাপের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথানত করবেন না বলে মনে করেন এই দপ্তরবিহীন মন্ত্রী। এই চাপচুপ দিয়া কাজ হবে না, ওই বিশেষ লোককে বিশেষ জায়গায় দিতে হবে, এটাই তো আপনাদের হুকুম হয়েছে, অতএব আপনাদের করতে হবে। এই কথা অন্য কেউ রোজা করাইতে পারবেন? বঙ্গবন্ধুর কন্যার সরকার, এই অনাজোটের সরকার দ্বারা এটা সম্ভব নয়। জাতির জন্য বিশ্বব্যাংকের এই অবস্থানের সময় প্রধান বিরোধী দলকে বিরোধী কাতারে না থেকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ সুরঞ্জিত সেনগুপ্তর। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হিমায়িত মৎস্য রপ্তানিতে অসাধু পথ অবলম্বন না করতে মৎস্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাছ রপ্তানিতে আন্তর্জাতিক মান বজায় রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফারুক হোসেনের রিপোর্ট। বাঙালি জাতির কৃষ্টি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার নিয়ে এবার জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এবছরের স্লোগান রূপালী মৎস্য দিচ্ছে ডাক, দারিদ্রতা ঘুচে যাক। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাছের উৎপাদন বাড়াতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। জলমহল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অধিকার প্রতিষ্ঠা সহ সরকারি প্রণোদনা ও সহায়তা প্রদান আমরা করে যাচ্ছি। এটা আমাদের একান্ত প্রয়োজন। সেই সাথে সাথে বিল নার্সারি স্থাপন, পোনা অবমুক্তির মাধ্যমে মুক্ত জলাশয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি মুদ্রা অর্জনকারী হিমায়িত মৎস্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে আমি অনুরোধ করব, যারা মৎস্য রপ্তানি করেন বা উৎপাদন করেন, কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বন করলে একদিন না একদিন ধরা খেতেই হয়। সাময়িকভাবে হয়তো কিছু পয়সা বেশি কামাই করেন, এরপর তো চিরতরে পয়সা কামাইয়ের পথটাই বন্ধ হয়ে যায়। তো আগামীতে আর দয়া করে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ আপনারা নেবেন না, সেটা আমার অনুরোধ। সেই সাথে সাথে আমি আমাদের মৎস্য মন্ত্রণালয়কেও বলবো এই ক্ষেত্রে একটু নজরদারিটাও বাড়াতে, যেন রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানটা যেন বজায় থাকে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় 5 জন সফল চাষিকে স্বর্ণপদক ও 15 জনকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রাপ্তদের 50,000 ও 30,000 টাকার চেক দেওয়া হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপুরে গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। ডলারে আসা রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিনিময়ে টাকায় ভালো দাম পেতে ডলারের দাম কমতে দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, বাজার থেকে 81 থেকে 82 টাকায় ডলার কিনে দাম স্থিতিশীল রাখার পরিকল্পনা তাদের। রিপোর্ট শারমিন আজাদের। সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, গত বছরের চেয়ে রেমিটেন্স বেড়েছে 11%, বেড়েছে রপ্তানি আয়ও। এই দুই মিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে গত বছরের কাছাকাছি $10.5 বিলিয়ন। রিজার্ভের ওপর চাপ যাতে আবারও নতুন করে না আসে, সেজন্যই এবছরের রপ্তানি ও রেমিটেন্সের টার্গেট অর্জনকে প্রাধান্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই ধারা যদি অব্যাহত থাকে, আশা করা যায় থাকবে, তাহলে আমাদের রেমিটেন্স আরও বাড়বে এবং রেমিটেন্স বাড়লে আমাদের রিজার্ভেও আরও বৃদ্ধি পাবে এবং সেই রিজার্ভ আমরা বিল্ড আপ করার চেষ্টা করি। ফরেন এক্সচেঞ্জের ইনফ্লো এখন ভালো, যার ফলে প্রতিদিনই আমরা বাজার থেকে ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংক কিনে তার রিজার্ভ বিল্ড আপ করা লাগছে। শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্যের আমদানি মূল্য কমে যাওয়ায় ডলারের দাম এখনই আরও কমানো যাবে না বলছে বাংলাদেশ ব্যাংক। 81 পয়সা থেকে 81.82 ভিতরে এক্সচেঞ্জ রেট চলছে। এই রেটটাকে সাস্টেনেবল করা হচ্ছে। এটা আরও হয়তো পড়ে যেত এমনকি, কিন্তু
যদি বাংলাদেশ ব্যাংক ইন্টারভেনশন করছে বাজারের ক্ষেত্রে, যেমন আজকে $53 মিলিয়ন আমরা কিনেছি। বিদেশি মুদ্রার রিজার্ভ দিয়ে জ্বালানি ও এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি ব্যয় মেটানো ছাড়া এই মুহূর্তে আর কোনো খরচ নেই বাংলাদেশ ব্যাংকে। তবে দেশের অর্থনীতি আরও ভালো অবস্থানে আনতে $10.5 বিলিয়ন রিজার্ভ আরও বাড়ানোর টার্গেট কেন্দ্রীয় ব্যাংকের। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। আন্দোলন তীব্র করে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল নেতাকর্মী ও জনসাধারণকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। চকর মালিথার রিপোর্ট। সাম্প্রতিক সময়ে আটক হওয়া বিএনপির অনেক নেতা জামিনে মুক্ত হলেও বেশ কিছু নেতা এখনও কারাগারে। দলের কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা 18 আসন বিএনপির উদ্যোগে প্রতীক অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের নেতা কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কার্যত তারা গণতন্ত্রের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। সরকার মনে করেছে যে এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, জেলে পুরে দিয়ে, গুম করে, খুন করে তারা গণতন্ত্রের আন্দোলনকে স্তব্ধ করে দেবে। কখনোই অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে চিরদিন ক্ষমতায় টিকে থাকতে কেউ পারে নাই, আপনারাও পারবেন না। এই সরকারের আমলে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে দাবি মির্জা ফখরুলের। আজকে সমগ্র বিশ্ব এই সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রকে হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আমাদের আন্দোলনকে আরো তীব্র করব, তীব্র থেকে তীব্রতর করব এবং এই সরকারকে বাধ্য করব জনগণের দাবি মেনে নিতে আরো বড় কঠোর কর্মসূচির মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে আদায় করতে হবে। পরে আজিজুল বারী হেলালের শিশুকন্যা আয়মনকে ফলের জুস খাইয়ে অনশন শেষ করান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী বলেছেন, সরকারি আইন কর্মকর্তা, ডিসি অফিস ও ভূমি মন্ত্রণালয় যথাযথ সময়ে নথি না পাঠানোয় মামলায় হেরে সরকারি অনেক সম্পত্তি বেহাত হয়ে গেছে, আরও বেহাত হওয়ার পথে। সরকারি আইন কর্মকর্তারা ভাতা, পদমর্যাদা ও অর্পিত সম্পত্তির মামলায় আইনজীবী হতে না পারায় ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রীর সামনেই। তাদের সাথে সুর মেলান আইন প্রতিমন্ত্রী ও সংসদীয় কমিটির সভাপতি। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকার নির্ধারিত ভাতায় বৈষম্য, ফি এবং পদমর্যাদা সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারি আইন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা। সমস্যার সমাধানে প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের দাবি সরকারের কাছে। তারা বলেন, গত 3.5 বছরে ওই সুপারিশ আলোর মুখ না দেখায় ভোগান্তির শেষ নেই। এই ভেস্টেড প্রপার্টি লয়ারের জন্য ক্যাশিং পুশিংয়ের মাধ্যমে যা মানুষের কাছে পরিচয় দেওয়ার মতো নয়। অ্যাটর্নি জেনারেলের আমাদের একটি এইখানে দায়িত্ব আছে, আমরা বিজ্ঞজীবীদের কোনো পদমর্যাদা নাই। তীব্র ক্ষোভ নিয়ে আমাদেরকে, আমরা কি কথা ভাববো যে মফস্বলে আমাদের মানুষ বলে আমরা আমাদের ব্যথা বেদনা গুরুত্ব পাচ্ছি না। আইন প্রতিমন্ত্রী ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি তাদের দাবি সমর্থন করে বাস্তবতা উপলব্ধি করতে আইনমন্ত্রীকে অনুরোধ জানান। আপনার দেওয়া নিয়োগপ্রাপ্ত জিপির যদি সম্মান না থাকে, তা আপনার মন্ত্রীর কি সম্মান আছে? দুর্ভাগ্যজনক যে আমাদের টিপি জিপিদের বিষয়ে কোনো রকম পরিবর্তন হয় নাই। ওই ব্রিটিশ আমলে যে সিস্টেম ছিল, এই ক্ষেত্রে কোনো পরিবর্তনের ছোঁয়া লাগে নাই। প্রস্তাবিত সুপারিশ গ্রহণযোগ্য বলে আইনমন্ত্রী তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলায় হেরে যাওয়ায় তাদের সমালোচনাও করেন। সরকারি সম্পত্তি সম্পর্কে মামলা মোকদ্দমা ডিস্ট্রিক্ট কোর্টে যখন সরকারের বিরুদ্ধে কোনো রায় হয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যখন সলিসিটর অফিসে আসে, নথিপত্র পেতে এমন বিলম্ব হয়, এই বিলম্ব হওয়ার কারণে মামলা সরকারের পক্ষে প্রথম দিনই বাছনিতে ডিসমিস হয়ে যায়। আপনারা আশ্চর্য হবেন, 1000 দিন 2000 দিন বিলম্বের নথি। আমাদের এই কারণে দুঃখের সহিত বলতে হয় যে অনেক সরকারি সম্পত্তি বেহাত হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পথে আছে। সরকারের নিযুক্ত আইনজীবীর কিছু গাফিলতি আছে, ডিসি অফিসে কিছু বিলম্ব হয় এবং
ভূমি মন্ত্রণালয় বিলম্ব হয়, আমাদের কাছে অনেক বিলম্বে আসে। একই অনুষ্ঠানে বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কুয়েতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া একরকমের বন্ধ হয়ে গেছে। যারা রয়েছে তারাও বিভিন্ন সময় শিকার হচ্ছেন নানা হয়রানির। কুয়েতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের অভিযোগ, এক শ্রেণীর প্রবাসী বাংলাদেশি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার প্রশ্নেও তাদের দ্বিমত নেই। সব মিলিয়ে পরিস্থিতি নিরসনে সরকারের উদ্যোগই সবচেয়ে প্রয়োজন বলে মনে করছেন তারা। কুয়েতের প্রবাসী সাফল্য, সমস্যা ও সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে তৃতীয় পর্ব। কুয়েত প্রবাসীরা বলছেন, বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে সে দেশে শ্রমিক নেওয়া বন্ধ। এমনকি অনেক সময় আকামা নবায়নও করছে না কুয়েত সরকার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল থেকে কুয়েতে শ্রমিক নিলেও বাংলাদেশে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। প্রবাসীদের কাছে প্রশ্ন ছিল, এর কারণ কি? যখনই একটা লোক একটা অপকর্ম করে পুলিশের তাড়া খাইয়া সে যে কোনো একটা পিসি পাসপোর্ট করে সে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে, এবং এর সহজলভ্য ছিল কুয়েতটাই এখন থেকে 5 বছর আগে। এবং এরা আসার পরে করছে কি, এরা একটা অপরাধের রাজত্ব তৈরি করছে। কুয়েতি সমাজের মধ্যে আমাদের সম্পর্কে একটা ইম্প্যাক্ট একটা দেখা দিছে। এটা যদি অন্য কোনো দেশের কোনো ভাইরা করে, ইজিভাবে এশিয়ান ওটা মেনশন করা হয়, বাংলাদেশিরা করলে বাংলাদেশি একে খুব বড় করে লিখে আমাদের হাই কমিশনের মিডিয়া সেল দরকার, যারা নাকি প্রজেস্ট করতে পারবে। কুয়েতের ব্যবসায়ীরা বলছেন, আমাদের সদিচ্ছাই পারে এই পরিস্থিতি নিরসন করতে। এখানে অনেক প্রবাসী বাঙালি রয়েছে, কিন্তু সবাই একরকম নয়। কেউ কেউ অনৈতিক কাজে যুক্ত, যার প্রভাব পড়ছে পুরো প্রবাসীদের উপর। আমার মনে হয় বাংলাদেশ সরকার উদ্যোগ নিলে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক রপ্তানির ক্ষেত্রে অনুকূল পথ তৈরি করতে পারবে। এদেশে বাংলাদেশি শ্রমিকের যথেষ্ট চাহিদা রয়েছে, কারণ তারা কর্মঠ। সেদেশের আইন উপদেষ্টা আরও স্পষ্ট করলেন বিষয়টি। আমি যতদূর জানি, সরকার এখানকার শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রবাসীদের অপরাধ সম্পর্কে তদন্ত ও পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছে। তবে তারা এখনো বাংলাদেশিদের কার্যকলাপ সম্পর্কে কোনো রিপোর্ট সরকারের কাছে পেশ করেনি। ওই রিপোর্টটির উপর নির্ভর করছে অনেক কিছু। যদি বাংলাদেশিদের পক্ষে যায় তাহলে পরিস্থিতি অনুকূল হতে পারে। এক্ষেত্রে উভয় দেশের সরকার এবং দূতাবাসের মিডিয়া উইং এর অনেক বড় ভূমিকা, কিন্তু তোমাদের দূতাবাসে কোনো মিডিয়া উইং নেই, এটি দুঃখজনক। অবশ্য কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত বলছেন, পরিস্থিতি উত্তরণের প্রক্রিয়া ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, ইন্টেরিয়র মিনিস্ট্রি এবং পার্লামেন্ট থেকে লোক নিয়ে তারা একটা কমিটি গঠন করেছে, এবং তারা ওখানে দেখছে যে কতটুকু লোকের প্রয়োজন, এবং ঠিক সেইভাবে তারা লোক আমদানি করবে। বিষয়টিকে সংশ্লিষ্টরা যেভাবেই বলেন না কেন, এদেশে কর্মরত শ্রমশক্তি বিষয়ক আইনজীবী, উদ্যোক্তা এবং এখানকার শিল্পপতিরা বলছেন, বাংলাদেশিদের ইমেজ উন্নয়নের জন্য তাদের নিজেকেই বিদেশে মাটিতে কাজ করতে হবে। একইভাবে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বৈদেশিক কর্মসংস্থান থেকে শুরু করে দেশের সার্বিক অর্থনীতিতে ফেলছে অনেক বড় প্রভাব। কুয়েতের হাওয়ালির বাংলাদেশি বেসরকারি একটি পেট্রোলিয়াম কোম্পানি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এরই সাথে সংবাদে নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি। আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি, রাশিয়ার দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় 87 জনের মৃত্যু, যোগাযোগ বিচ্ছিন্ন, সমুদ্র বন্দরে অপরিশোধিত তেলের চালান বন্ধ। দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর স্বাগত সবাইকে। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ নাসের আল বুশারি। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েও আলোচনা করেন তারা। সে সময় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রেল লাইনে পেতে রাখা বোমা উদ্ধারের পর দিনাজপুর পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। 2.5 ঘন্টা কাজ করে রাতে রেললাইন থেকে 600 গ্রাম বিস্ফোরক ভর্তি 4টি কৌটা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। শেতাবগঞ্জ রেল স্টেশনের অদূরে থানাপাড়া রেললাইনে পুঁতে রাখা ওই বিস্ফোরকের কারণে সকাল 8টায় দিনাজপুর পঞ্চগড়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রংপুর থেকে যাওয়া সেনাবাহিনীর 9 সদস্যের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের প্রধান ক্যাপ্টেন পূর্ণিমা জানিয়েছেন, উদ্ধার করা ট্রেনের বাক্সের ভেতরে 4টি কৌটায় শক্তিশালী বিস্ফোরক, 2টি ব্যাটারি, কয়েকটি সার্কিট ও কিছু তামার তার পাওয়া গেছে।
বিস্ফোরক ভর্তি ট্রেনের বাক্সটি ট্রেনের চাকার চাপে বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলার কারণে গুম হয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। সিলেটে বিএনপির সংসদীয় প্রতিনিধি দল নিখোঁজ বিএনপি নেতা এস এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীর বাড়িতে যান এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা অভিযোগ করেন, এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই গুম হতে হবে। তারা অবিলম্বে এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে খুঁজে বের করার দাবি জানান। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স চট্টগ্রাম সংবাদ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক এস এন এলাহির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগের কমিশনার নুরুল ইসলাম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং অন্যরা। সদ্য কারামুক্ত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দলের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, উত্তর জেলা বিএনপি সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং অন্যরা। এবারে জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। শারীরিক প্রতিবন্ধতার শিকার পদার্থবিদ স্টিফেন হকিংকে কথা বলতে সাহায্য করতে তার মস্তিষ্কের বিদ্যুৎ তরঙ্গকে শব্দে রূপান্তরের চেষ্টা চলছে। আই ব্রেইন নামের একটি যন্ত্রের সাহায্যে এই প্রচেষ্টা চালাবে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নিউরোভিজিল। যন্ত্রটির ব্যবহার সফল হলে হকিংয়ের চিন্তাকে সরাসরি শব্দে রূপ দেওয়া যাবে। 1963-তে মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে প্রায় পুরো শরীর নড়াচড়া করার ক্ষমতা হারান হকিং। প্রথম বুড়ো আঙ্গুল সামান্য নাড়িয়ে কম্পিউটারে লিখে লিখে কথা বললেও পরে অবস্থার অবনতি হওয়ায় বিকল্প পদ্ধতির খোঁজ চলছিল। নিউরোভিজিল ছাড়াও স্টিফেন হকিংকে যোগাযোগের ক্ষমতা দিতে নতুন একটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে কম্পিউটার প্রসেসর ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নোভরোসিস্ক সমুদ্র বন্দরে অপরিশোধিত তেলের চালান বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের বৃষ্টিতে সৃষ্ট এই বন্যায় হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। ক্রেমস্ক শহরেই প্রাণ হারিয়েছে 67 জন। বন্যার কবল থেকে রক্ষা পেতে অনেকে ছাদে আশ্রয় নিয়েছে। হেলিকপ্টার দিয়ে অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক অর্থনীতি সংবাদ। চীনের কাছ থেকে অনুদান এবং সুদবিহীন ঋণ সুবিধা পাচ্ছে কিউবা। এছাড়াও দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি হয়েছে। চীনের কাছ থেকে কিউবার নেতা রাউল কাস্ট্রো চীন সফরের সময় তার দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তির উৎকর্ষের জন্য চীনের কাছ থেকে সুদবিহীন ঋণ সুবিধা নেওয়ার প্রতিশ্রুতি পান। স্বাস্থ্য এবং সরকারি বিভিন্ন উন্নয়নে কর্মকাণ্ডে কিউবাকে সহায়তা দিতেও দেশ দুটির মধ্যে চুক্তি সই হয়েছে। তবে ওই চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় সমন্বিত মানসম্মত উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় বাড়ির পাশে সবজি চাষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ। উদ্যান তত্ত্ববিদ হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় ফুলপুর উপজেলায় 15টি বসত বাড়িতে কৃষকদেরকে স্বাবলম্বী করতে 12 মাসে সজিনা, সীতালাউ, লাল বুকফল, লটকন, থাই পেয়ারা, গেছো আলু চারা রোপণ ও বিতরণ করা হয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শাহজালাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা, পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যরা। প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর HBM ইকবাল। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান। ঢাকা ব্যাংকের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। সারা দেশের মানুষের কাছে মানসম্পন্ন পণ্য বাজারে মূল্যে পৌঁছে দিতে যাত্রা শুরু করল দেশের সর্ববৃহৎ অনলাইন মেগাস্টোর একমাত্র .com। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনলাইন স্টোরের উদ্বোধন করা হয়। একমাত্র .com-এর মাধ্যমে যে কোনো উৎসাহী ক্রেতা ঘরে বসেই বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। এই ওয়েবসাইট পেমেন্ট অন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। একমাত্র .com-এর বেশিরভাগ পণ্যের সাথে বিনামূল্যে বিক্রয়োত্তর সেবাও পাবেন ক্রেতারা। এবারে ICB ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 128 টাকা 58 পয়সা, ইউরো 103 টাকা 56 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 79 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 27 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 11 পয়সা, UAE দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 294 টাকা 61 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। পারস্পরিক সম্পর্ক ছিন্ন করল লিঙ্কডইন এবং টুইটার। টুইটার লিঙ্কডইন থেকে তার টুইট সুবিধা তুলে নিয়েছে এবং লিঙ্কডইন ব্যবহারকারীদের কন্ট্রোল প্যানেল থেকে টুইট শেয়ারিং সুবিধাও বাতিল করেছে। অ্যাপেলের আইফোনের সঙ্গে পাল্লা দিতে স্মার্টফোন তৈরি করবে Amazon.com। এটি তৈরিতে অ্যামাজনকে সহায়তা করবে ফক্সকন। নতুন একটি ডিভাইসের পেটেন্ট গ্রহণ করেছে অ্যাপল। আইগ্লাস নামের এই ডিভাইসটি অ্যাপ, ভিডিও, ছবি এবং তথ্য বাস্তব সময়ে গ্লাসের উপর ফেলতে সক্ষম। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। সড়ক ও জলপথ বিভাগের সকল কর্মকর্তার 3 মাস ছুটি বাতিল, ঈদের আগেই রাস্তা মেরামতের নির্দেশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। সবাইকে আবার স্বাগত। গত কয়েক বছর ধরে সংস্কার না হওয়ায় ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে সুবিধা বঞ্চিত হচ্ছে কয়েক লাখ মানুষ। ঈদের আগেই এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা থেকে পটুয়াখালী হয়ে বরগুনা যেতে হয় এই সড়কেই। আবার এই রাস্তা ধরেই যেতে হয় পিরোজপুর জেলায়, যেতে হয় উপজেলা শহর পাথরঘাটায়।
একই দশা আমতলী বেতাগী উপজেলার প্রধান রাস্তাগুলোরও। পরিস্থিতি এমনই যে ঢাকা থেকে এসব এলাকায় এখন আর বাস চলতে পারে না। সম্প্রতি বিভাগীয় শহর বরিশাল থেকেও এসব উপজেলায় অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ। এই রাস্তার আন্দোলন হবে, সংগ্রাম হবে, রাস্তার মানুষ শুয়ে থাকবে। এই রাস্তার জন্য রাস্তা পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন যাবত। ঈদের আগেই আমাদের রাস্তা যেন সংস্কার করে দেয় কর্তৃপক্ষ, এটা আমার পুনরায় এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। দিন যে রাস্তাটা ব্যবহৃত হইতেছে, এই ব্যবহৃত রাস্তাটি আমাদের সংস্কার আশু প্রয়োজন। এর অভাবে এদেশের মানুষ সবাই অসুবিধার সম্মুখীন হইতেছে। কাজ আজ হচ্ছে, কাল হচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই দেখছি না। তারা বলছেন দীর্ঘদিন সংস্কার না হওয়াতেই এসব সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রোড খুব খারাপ হয়েছে, কিন্তু সরকারের কোনো নাই, এর প্রতি দৃষ্টি নাই। দুই এমপি মিললে তাদের যারা তত পার্টিগত আছে, অনেক নেতা আছে, তাদের খাইতে দেয়, বাহানা দেয় কাজ করো, মূলে আসলে ঠন। কয়েকটি রাস্তা সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও কোনো কাজই শুরু হয়নি। বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে, জানানো হয়েছে সরকারের শীর্ষ মহলেও, তবে কাজের কাজ হয়নি কিছুই। এলাকাবাসী বলছেন সামনের ঈদের আগে যদি এই রাস্তা সংস্কার করা না হয় তাহলে এলাকার মানুষ সত্যিকার অর্থেই ফুঁসে উঠবেন। তার আগেই সরকারি শীর্ষ মহলকে এই রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন তারা। বরগুনা থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ সকল কর্মকর্তাদের আগামী 3 মাস ছুটি বাতিল করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের আগেই মানুষের দুর্ভোগ লাঘবে মোবাইল টিমের মাধ্যমে নিয়মিত রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন তিনি। ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে ঝিনাইদহ সার্কিট হাউসে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি কর্মকর্তাদের শুক্র ও শনিবার বন্ধের দিনেও কাজ করার নির্দেশ দেন। মহাকবি মাইকেল মধুসূদনের 139তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে কবি মাইকেল মধুসূদন স্মৃতি সংরক্ষণ পরিষদ। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন কবি মোহাম্মদ আব্দুল খালেক। সংবাদে আবারও নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি, ফিরে এসে থাকছে। উইম্বলডনের 5 বারের চ্যাম্পিয়ন সেরেনা 22 বছর পর ত্রিশোর্ধ্ব কোনো খেলোয়াড়ের প্রথম শিরোপা জয়। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি সবশেষ আয়োজনগুলো। 90তম আন্তর্জাতিক সমবায় দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব ডক্টর মিহির কান্তি মজুমদার এবং সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন দীপু। এবারে জানিয়ে দেব গ্রামীণ ফোন খেলার খবর। উইম্বলডন টেনিসে মেয়েদের এককে তৃতীয় শীর্ষ বাছাই পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাডওয়ানস্কাকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। 22 বছর পর ত্রিশোর্ধ্ব খেলোয়াড় হিসেবে 14 বার গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস করলেন এই মার্কিন তারকা। 1990 সালে 33 বছরের মার্টিনা নাভরাতিলোভার উইম্বলডন জয়ের পর 22টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্টেফি গ্রাফ 1999 তার পুনরাবৃত্তি করতে ব্যর্থ হলেও সফল হলেন সেরেনা। প্রথম সেটে 6-1 গেমে সহজে জিতলেও দ্বিতীয়টিতে 5-7 গেমে হেরে যান তিনি। স্নায়ুক্ষয়ী তৃতীয় গেমে 23 বছরের অগ্নিয়েস্কাকে 6-2 হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলেন মার্কিন মুলুকের এই কৃষ্ণ তারা। এই প্রথম উইম্বলডন ফাইনালে পা রেখে কোনো পুলিশ হিসেবে হেরেও ইতিহাস হলেন অগ্নিয়েস্কা। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড ট্যুরে ভালো করে বিদেশের মাটিতে খারাপ খেলার রেকর্ডটা বদলে দিতে চায় বাংলাদেশ। টাইগার অধিনায়ক বলেছেন ইউরোপ ট্যুরের সাথে শ্রীলঙ্কার SLPL T20 টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা T20 বিশ্বকাপে কাজে আসবে। রিপোর্ট ওবায়দুল রশিদের। জিম্বাবুয়ে ট্যুর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রিচার্ড পাইবাস ছুটি কাটাতে গিয়েছিলেন নিজ দেশে।
ছুটি শেষে দলের সাথে যোগ দিয়েই সকালে মিরপুরের ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ টিম নিয়ে বৈঠকে বসেন। আর মিটিংয়ের কারণেই সকালের অনুশীলন গড়ায় দুপুরে। সে সময় দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, আসন্ন ইউরোপ ট্যুর, SLPL ও T20 বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা। T20 ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কার মাটিতে খেলা আর এরকম একটা লিগের সুযোগ পাওয়া, ইটস রিয়েলি গুড থিং। এটা ইন্টারন্যাশনাল ম্যাচ আর আমাদের অ্যাওয়ে গিয়ে আমাদের রেকর্ডটা খুব একটা ভালো না, সো এটা আমাদের একটা সুযোগ যে আমরা অ্যাওয়ে গিয়ে ভালো খেলে আমাদের স্ট্যাটসটা বাড়ানোর এবং ভালো একটা টুর্নামেন্ট শেষ করার ইনশাআল্লাহ। সো সেটা নিয়ে ফোকাস করছি এবং ওইভাবে প্ল্যানিং হচ্ছে, সো হোপফুলি আমরা ওইভাবে কাজ করতে পারবো। SLPL দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগের সুযোগ পেলেন ইলিয়াস সানি। অধিনায়কের মতো তারও প্রত্যাশা এই টুর্নামেন্টে খেলার সুযোগ। শ্রীলঙ্কায় T20 বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই হবে। আমাদের টিমের জন্য খুবই ভালো হবে এবং যেহেতু শ্রীলঙ্কায় খেলা, ওদের কন্ডিশন সম্পর্কেও জানা হবে। আমার মনে হয় আমাদের সবার 5 জনের জন্য খুবই ভালো হবে এটা। অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি ওপেনার তামিম ইকবাল। অধিনায়কের প্রত্যাশা, সুস্থ হয়ে তামিম দ্রুতই টিমে ফিরবেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওয়ালটন কাপ হকি লিগের 2 ফাইনালিস্ট আবাহনী লিমিটেড এবং উষা ক্রীড়া চক্র। প্রথম ম্যাচে পরাজয়ের পর টানা 4 ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দল দুটি। মাওলানা ভাসানী স্টেডিয়ামে আগের ম্যাচে পুলিশ এসিকে 9-1 গোলে উড়িয়ে দেয়া আবাহনী 7-2 গোলে হারিয়েছে আজাদ এসিকে। সাব্বিরের হ্যাট্রিক ছাড়াও দলের পক্ষে একটি করে গোল করেন কাশিম, রাজন ও প্রসেনজিৎ। অন্য খেলায় শাহবাজ ও কৌশিকের 2 হ্যাট্রিকে 17-0 গোলে ওয়ারি ক্লাবকে উড়িয়ে দিয়েছে উষা ক্রীড়া চক্র। সার্ভার, আতিক, ইমরান ও টিটোদের আক্রমণ বিভাগের সামনে পাত্তাই পায়নি ওমেদ আলীর শিষ্যরা। প্রিমিয়ার লিগ ফুটবলের পর উৎসবের ফুটবলেও ঢাকা ব্যাংক সেরা একাদশকে 5-3 গোলে হারিয়ে জয়ী হয়েছে 4 বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ঢাকা ব্যাংক একাদশের পক্ষে খেলেছেন আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর সেরা খেলোয়াড়রা। উৎসবের উদ্বোধন করেন BFF সভাপতি কাজী সালাউদ্দিন। তারপর শুরু হয় উৎসবের ফুটবল। আবাহনীর আক্রমণের সামনে প্রথমেই নড়বড়ে হয়ে যায় ঢাকা ব্যাংকের রক্ষণ। 23 মিনিটে জাহিদের পাস থেকে আকাশী নীলদের পক্ষে প্রথম গোল করেন ইব্রাহিম। 3 মিনিট পরে সেই ইব্রাহিমই পেনাল্টি থেকে আবারও গোল করে এগিয়ে নেন দলকে। ঢাকা ব্যাংক পাল্টা আক্রমণে উঠে 3 গোল পেলেও শেষ পর্যন্ত 5-3 গোলের জয় পায় আবাহনী। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ ও ভারতের সেরা শিল্পীদের চিত্রকর্ম নিয়ে মহাখালীর ভ্যাসিলিও গ্যালারিতে শুরু হয়েছে ইন্দো বাংলা মাস্টার্স পেইন্টার শীর্ষক চিত্র প্রদর্শনী। 10 দিনের প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি অ্যাম্বাসেডর উইলিয়াম হান্না। প্রদর্শনী চলবে 16 জুলাই পর্যন্ত। নিবিড় মেঘের ছায়ায় শিরোনামে রবীন্দ্রনাথের গান ও কবিতা আবৃত্তির আয়োজন করে পদাতিক সঙ্গীত পরিষদ। ডেইলি স্টার ভবনে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান শিল্পী নার্গিস চৌধুরী। প্রকৃতি ও প্রেমের কবিতা আবৃত্তি করেন শিল্পী আহকামুল্লাহ। দেশের 69 জন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য নিয়ে গুলশানে ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচারে শুরু হয়েছে দি ভয়েস অব টাইম 2 নামের প্রদর্শনী। 14 দিনের প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। উপস্থিত ছিলেন স্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং অন্যরা। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে বাংলা লিংক প্রথম আলো মাদক বিরোধী কনসার্ট হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক খুশি মোহন বিশ্বাস এবং অন্যরা। মাদককে না বলো স্লোগানে কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন আসিফ, শিরোনামহীন, লালন, কণা, হৃদয় খান, ন্যান্সি, মৃত্তিকা, কিশোর ও অন্য শিল্পীরা। কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শক, এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি।
শেষ পর্যন্ত জাতীয় সংসদ থেকে বের হয়ে গেলেন সোহেল তাজ, পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার। বিদেশি কোনো সংস্থা র্যাব নিয়ে নির্দেশনা দিতে পারেন না বললেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। HRWর বক্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। পদ্মা সেতু নিয়ে জাতীয় ঐক্য গড়তে সংলাপের দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে বললেন সুরঞ্জিত। আওয়ামী লীগ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দাবি। হিমায়িত মাছ রপ্তানিতে অসাধুতা থেকে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রাখার নির্দেশ। এবং কুয়েতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে একরকম বন্ধ, নানা হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সবাইকে ধন্যবাদ।